এখান থেকে আমার পরের যেটা বললাম যে আরেকটা অংশে আমরা স্বস্তি নিয়ে আলোচনা করব। অন্তত রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশে আজ স্বস্তি, তার কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট রায় দিল যে বকেয়া ডিএর 25% আগামী 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, এবং এর পরবর্তী শুনানিতে বাকি অংশ নিয়ে নিঃসন্দেহে রায় আসবে এবং সুপ্রিম কোর্ট তার বক্তব্য জানাবে। আমার প্রথম প্রতিবেদন। বকেয়া ডিএ মামলায় এবার সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য শুক্রবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 3 মাসের মধ্যে তা মিটিয়ে দিতে হবে। আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন 25% এরিয়ার ডিএ তাদের হাইকোর্টের নির্দেশ মোতাবেক রিলিজ করে দিতে হবে। হাইকোর্টের নির্দেশে আপনি যদি দেখেন 2022 সালের যে নির্দেশ, সেখানে 3 মাসের মধ্যে রিলিজের কথা, ফলে আমরা মনে করছি যে সেই সময়কালের মধ্যে রিলিজ করতে হবে। শুক্রবার সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মাহাতার বেঞ্চে ডিএ মামলার শুনানি শুরু হয়। রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় করোল বলেন, বুধবারই বকেয়া ডিএর 50% মেটানো নির্দেশের ইঙ্গিত আমরা দিয়েছিলাম। এই মামলায় পূর্ণাঙ্গ নির্দেশ আসার আগেই কর্মীদের মধ্যে একটা ভালো ভাবমূর্তি তৈরি করতে রাজ্য সরকারের নিজে থেকেই বকেয়া ডিএর 50% মিটিয়ে দেওয়া উচিত। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, এই মামলার প্রত্যেকটা স্তরেই জিতে এসেছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের তরফে অভিষেক মনু সিংভি তখন বলেন, 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে 40,000 কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। তিনি সওয়ালে বলেন, ডিএ কর্মীদের সাংবিধানিক অধিকার নয়। উত্তরে বিচারপতি বলেন, তারা স্যাট হাইকোর্টের রায় খতিয়ে দেখেছেন। ফের সরকারি কর্মীদের বকেয়া ডিএর 50% মেটাতে বলেন। রাজ্য সরকারের আইনজীবী বলেন, 50% সম্ভব নয়, তার জন্য 20,000 কোটি টাকা প্রয়োজন হবে। তখন বিচারপতি বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, এরা তো রাজ্য সরকারেরই কর্মী, তাই অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি তিনি বলেন, চাইলে তারা এই মামলা খারিজ করে দিতে পারতেন। তিনি পুজোয় টাকা দেবেন, যেগুলো সরকারের কাজ নয়। সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে, বাতিল চাকরিদের তিনি ভাতা দেবেন, যা সরকারের কাজ নয়। সমস্ত বেআইনি কাজ করবার জন্য এই সরকারের টাকা আছে, কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি, সেই দাবির জন্য টাকা নেই। মাননীয় মনু সিংভি তিনি বলেছেন, মহামান্য হুজুর 50% দিতে বলবেন না, কোমর ভেঙে যাবে। তার মানে খুব পরিষ্কার, ফাইন্যান্সিয়াল যে ইনসলভেন্সি দেউলিয়া আছে সরকারের, এটা এস্টাবলিশড বাই দি স্টেট গভর্নমেন্ট ওন। রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া। সূত্রের দাবি, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে 2009 সালের 1 জুলাই থেকে 2015-র 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর 25% মেটাতে হবে রাজ্য সরকারকে। আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে। মহামান্য সুপ্রিম কোর্ট এটা বুঝেছে যে পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিতে কোথায় গেছে। যদি এখনো কিছুটাও লেশমাত্র থাকে লজ্জার, আর সুপ্রিম কোর্টে না যেয়ে গোটাটা মিটিয়ে দিন, কারণ আমরা 100% বকে আদায় করে ছাড়বো। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। অন্যদিকে সর্বশেষ বিধানসভা বাজেটে 4% বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারীরা এখন ডিএ পান 18% হারে, অর্থাৎ এখনো কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর ফারাক 37%। কে পাশ থেকে কি মন্তব্য করলেন, তারপরে কাউন্টার মন্তব্য করার জন্য আমরা এখানে বসে নেই। সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে বলে আমরা শুনেছি, সেই নির্দেশনামা পুরোপুরি যখন আসবে তখন রাজ্য সরকার তার উপরে তাদের বক্তব্য রাখবেন এবং পরবর্তী ক্ষেত্রে দল সেই বিষয়ে বক্তব্য রাখবেন। অগস্ট মাসে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। দেখুন, আপনাদের চোখের আড়ালে কত ঘটনা স্টুডিওতে ঘটে যায়। আমি অমিতবাবুকে, অমিত রঞ্জন ভূঁইয়াকে অনুষ্ঠানের এই অংশ থেকে তাকে বিদায় দিয়ে দিলাম। তার কারণ, যার চাকরি নেই, 31শে ডিসেম্বরের পরে তার ভবিষ্যৎ কী হবে তিনি বা তার পরিবারের লোক জানেন না। তার সামনে বকেয়া ডিএ 25% নিয়ে আলোচনা অত্যন্ত অস্বস্তিকর আমার কাছে এবং অশ্লীল। আমার নতুন অতিথি এসে গেছেন, কিন্তু আমি এইখানে তার কাছে যাব। তার আগে বলবো যে খানিকক্ষণ আগে ন্যূনতম বলপ্রয়োগ
এই নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু এই ডিএ মামলায় একেবারে ন্যূনতম বলপ্রয়োগ, ন্যূনতম শব্দটাই ব্যবহার করা যাবে না। তার কারণ রাজ্য সরকার সর্বশক্তি প্রয়োগ করে চেষ্টা করেছে যে ডিএ মামলাটাকে কোনোভাবে ডিএর দায়ভার থেকে যদি রাজ্য সরকার মুক্তি পায়, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। সংকেত চক্রবর্তীর কাছে যাব, এর গোটা তাৎপর্যতা, তারপর একটার পর একটা প্রশ্ন এবং সাধারণ মানুষের অসংখ্য ফোন দফতরে তাদের কৌতূহলের আমি জবাব নেব। প্রথমে জেনারেল সেক্রেটারি, স্টেট স্টিয়ারিং কমিটি, সংকেত চক্রবর্তীর কাছে যাব। শুভ সন্ধ্যা। প্রথমেই বলি, আমরা আজকে যে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের রায় তার উপরেই বক্তব্য রাখছি। কেউ যেন আমাদের এই বক্তব্য বা আমাদের এই অধিকার প্রতিষ্ঠানের চেষ্টাকে ঘেউ ঘেউ বলে ভুল না করে। এই যে আজকে শুনলাম কেউ একজন বলেছেন যে এই পুরো বকেয়া দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে। যদি সেই সময় আমাদের ন্যায্য অধিকার রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন একদম, তো যদি এই উপলব্ধিটা অনেক আগে হতো তখন আমাদের তাচ্ছিল্য না করতেন, আমাদের ন্যায্য অধিকারের কথাটাকে যদি গুরুত্ব দিয়ে রাজ্য সরকার ভাবতো, তাহলে আজকে হয়তো সরকারেরই কোমর ভাঙা সিচুয়েশনটা আসতো না। মানে সেই ধনুক ভাঙা পণের জন্য আজকে কোমর ভাঙা বলছে, কোমর ভাঙা কন্ডিশন হয়েছে। এবং এখানে দেখুন বারবার সরকার বলছে এবং মানুষকে আমাদের বিরুদ্ধে একটা খেপিয়ে দেওয়ার চেষ্টা, টু কিল আ ডগ ফার্স্ট গিভ ইট আ ব্যাড নেম। আমাদের এত প্রজেক্ট আছে, সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে, কারণ তারা বলেছেন যে যারাই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করবেন তারাই যদি অভুক্ত থাকেন, তারাই যদি খেতে না পান, তাহলে আপনি প্রজেক্ট করবেন কি করে? ফলে আমাদের একটা প্রতিষ্ঠা পেয়েছে। প্রথমে বলে নিই, এই রায়টা নিয়ে না অনেক মিসকনসেপশন ছড়াচ্ছে। যেরকম আমার যারা সহকর্মী, আমার ছোট ভাই বোন যারা ধরুন 2016 পর চাকরি পেয়েছেন, তাদের মধ্যে একটা রায়টা বেরোনোর পর প্রচণ্ড আশা। আমি তাদের একটাই কথা বলি, এই রায়ের কোনো ডাইরেক্ট এফেক্ট তারা পাবে না। কারণ যেহেতু এই রায়ে এই যে বকেয়া বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি পঞ্চম বেতন কমিশনের বকেয়া। বাট দেয়ার ইজ আ সিলভার লাইনিং, কারণ আজকে কিন্তু হাইকোর্টের জাজমেন্টকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট একটা জিনিস বলে দিয়েছে যে দিস ইজ আ লিগালি এনফোর্সেবল রাইট। এখানে আইনজীবী আছেন, উনি আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন। লিগালি এনফোর্সেবল রাইট। এবং সব থেকে বড় কথা, আমরা সবসময় বলি না সেন্ট্রাল রেটে দিয়ে, নো সেন্ট্রাল রেট, নো তেলেঙ্গানা গভর্নমেন্ট রেট, নো মহারাষ্ট্র রেট, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দিতে হবে। ফলে একটা কমিশনে ওটা দেওয়া হবে, সেটার কন্টিনিউয়েশন কোনো এফেক্ট থাকবে না, এটা হয় না। আমি জানি না, আবার বলছি, সরকার যদি আজকে মেনে নিয়ে এই নতুন যে পে কমিশন এখন চলছে, এক্ষেত্রেও যদি ওই প্রাইস ইন্ডেক্স মেনে নিয়ে সরকার বকেয়া ডিএ প্রদান করেন, তাহলে হয়তো আগামী দিনে আবার কোনো মনু সিংভিকে গিয়ে বলতে হবে না যে সরকারের কোমর ভেঙে যাবে। ফলে হ্যাঁ, আপাতত 25% যেটা বলেছেন, এবং দেখুন সরকারের কিন্তু টোটাল ক্যালকুলেশন কমপ্লিট। কারণ ক্যালকুলেশন কমপ্লিট না থাকলে আজকে বলতে পারতেন না যে আমাদের এত লাগবে। হ্যাঁ, কত আর্থিক দায়ভার বোঝাই যেত না, পুরো বলেই দিচ্ছেন, এবং তার 25% বলেই দিয়েছেন। অর্থাৎ সেটা যত তাড়াতাড়ি তারা মান্যতা দেবেন ততই ভালো। অহেতুক কালক্ষেপ যদি করার চেষ্টা করেন, তাতে সরকারি কোষাগার থেকে আরও টাকা যাবে, কিন্তু লাভের লাভ কিছু হবে না। কারণ দেখুন, এটা কোনো জয় পরাজয়ের ব্যাপার না, এটা আমার টাকা, কারো ঘরে আটকে ছিল, আমি আমার টাকা পাচ্ছি, মানে কর্মচারীরা পাচ্ছে। আপনি বলছেন দয়ার দান নয়, হকের টাকা, একদম হকের টাকা। আর আমি শেষ করব একটাই কথা বলে, কারণ সময় তো সীমিত। আজকে আমার খুব জানতে ইচ্ছে করছে, দেখুন এই লড়াইটা না খুব সহজ ছিল না। আমরা কোর্টের লড়াইটা দেখেছি, কিন্তু ভেতরে যে লড়াইটা, পথের লড়াই, আমাদের 48 জন সহকর্মী লালবাজার সেন্ট্রাল লকআপে, তাদের মধ্যে এসে পুলিশ বলছে হাইকোর্টের কর্মচারী কারা আছেন আপনাদের ছেড়ে দিচ্ছি। সেই কর্মচারীরা সেদিন দাঁড়িয়ে বলেছিল একসাথে জেলে ঢুকেছি, একসাথে বেরোবো। তারা যদি সেদিন না থাকতো, পথের আন্দোলনও তো সাথে হয়েছে, বামপন্থী সংগঠনগুলো আমরা করেছি। আজকে এই আন্দোলন আমাদের সংহতির জায়গাটা যেরকম দেখিয়েছে, আবার উল্টোটাও দেখিয়েছে। আজকে যারা এই মামলার যারা মূল 2-3 লোকের নাম নিতেই হবে, তারা আজকে নেই, তারা দিল্লিতে। আমার কাছে খবর হলো একজন দুরন্ত ধরেছে আর 2জন ফ্লাইটে আছে। মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্র এবং দেবপ্রসাদ হালদার, 3জনই আমার সহকর্মী। কারণ প্রথম এই মামলাটা নিয়ে যখন আলোচনা আমরা শুরু করেছিলাম, তখন আমরা 4জন রাইটার্সের সেই কনফেডারেশনের ইউনিয়ন রুমে আমরা 4জন সেই আলোচনা শুরু করেছিলাম। ফলে এটা একদম স্মৃতির মতো, একটা অদ্ভুত সুন্দর একটা অনুভূতি। ওদের বিরুদ্ধে, ওদের 3জনের মধ্যে 2জনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। কি বলছেন? ওদের 2জনের বিরুদ্ধে। এবং আমি আর দেবু বেঁচে গেছিলাম, কারণ আমরা ওই একজন অ্যাডভোকেটকে নিয়ে পাশে পেছনে ইন্ডিয়ান সুইটসে চা খেতে গেছিলাম, নইলে হয়তো সেদিনকে আমরা 4জনই কেস খেতাম। এবং মজার কথাটা হচ্ছে, সেই দিনকে সরকারের পক্ষ নিয়ে যারা এই মিথ্যে মামলাটা এই আন্দোলনকারীদের উপর নামিয়ে এনেছিল, আজকে তারাও ক্রেডিট নিতে, তারাও দেখে হঠাৎ করে আন্দোলনকারীর রূপে নেমে পড়েছেন। এখন অভিনয় করছেন না সত্যি সত্যিই বাল্মীকি, আমি বলতে পারবো না, তবে এই ধরনের ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, সেটা হচ্ছে যে কারা এই সুবিধে পাবেন।
লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। খুব স্পেসিফিক কেস স্টাডিতে যাব যে আজকের এই রায়ের সুফল কাদের মুখে হাসি ফোটাবে। দেখুন, সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। শুক্রবার রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। যে মান্যতা আমরা পেলাম এটা একটা অভাবনীয়। কর্মচারী সমাজের কাছে সবথেকে বেশি হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে বারবার ফোন করছে তারা, মনে যা করলেন আমরা হ্যাঁ পুরোটাই আমরা আদায় করব। এই রায় পশ্চিমবাংলার বঞ্চিত সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক, শিক্ষাকর্মীদের জয়। ট্রাইব্যুনাল হাইকোর্ট যে আমাদের পক্ষে রায় দিয়েছিলেন সেই রায়টাকেই কার্যত সুপ্রিম কোর্ট বহাল রাখলেন 25% বকেয়া দিয়ে 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলে। নাকতলার বাসিন্দা সুজিত দাশগুপ্ত কাজ করতেন ভূমি রাজস্ব দফতরের রেন্ট কন্ট্রোল অফিসে। অবসর নিয়েছেন 2011 সালে। স্ত্রী আর অবিবাহিত মেয়েকে নিয়ে সংসার। মেয়ের পড়াশোনা থেকে পরিবারের চিকিৎসা সব চলে একমাত্র পেনশনের ওপর। আংশিক জয়, কারণ বঞ্চনা দীর্ঘদিন, জিনিসপত্রের দাম, ওষুধের দাম বাড়ছে প্রতিদিন, এটা ক্রমবর্ধমান। আর একদিকে ব্যাংক ইন্টারেস্ট কমার মধ্য দিয়ে আমাদের বেতন বলুন, পেনশন, আয়ের ক্ষয় হচ্ছে। পাটুলির বাসিন্দা অরুণ চক্রবর্তী পূর্ত সড়ক বিভাগে কাজ করতেন। 2014 সালে নিয়েছেন অবসর। উপার্জন বলতে পেনশন। ডিএটা হচ্ছে আমাদের অধিকার। ডিএ তো আমরা কোনো কাউকে ভিক্ষাও চাই না। ডিএ চাইতে গেলে আমরা যখন ডেপুটেশন দিয়েছি উনি গৃহপালিত পশুদের সঙ্গে আমাদের তুলনা করেছেন। কিন্তু এই সরকারের যে বিগত 13 বছরের যে কার্যক্রম যেভাবে চলছে, উনি কতটা দেবেন এর উপর কিন্তু আমরা আস্থাশীল নই। মানে যতক্ষণ পর্যন্ত হাতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা বিশ্বাস করছি না। পূর্ত দফতরের মুখ্য স্থপতি ছিলেন অশেষ সান্যাল। রিটায়ার করেছেন 2016 সালে। স্বামী স্ত্রীর ছোট্ট সংসার, পেনশনেই চালাতে হয় সব খরচ। কর্মচারীর ইনক্রিমেন্ট আছে, আমাদের ইনক্রিমেন্ট নেই। ওই ফিক্স পেনশন নেই, আমাদের জীবন নির্বাহ করতে হয়। যে কঠিন অবস্থা চলছে তার থেকে হয়তো একটু বেরিয়ে আসতে পারবো। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের রায়ে আশার আলো দেখতে পাচ্ছে রাজ্য সরকারি কর্মী থেকে পেনশনভোগীরা। অনির্বাণ বিশ্বাস, রুমা পাল, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। সুদীপ্ত, দীর্ঘ আইনি লড়াই, যদি তারিখ আমার ভুল না হয়, হাইকোর্টের ওনাদের ফরে জাজমেন্ট দিয়ে দেওয়ার পরে হলো 20 মে 2022। সুপ্রিম কোর্টে লড়াইটা শুরু হলো 28 নভেম্বর 2022 থেকে। একটা সময় মনে হতো যে ডিএর মামলা হলে সংবাদ মাধ্যমে শিরোনামও হতো না, তার কারণও আরেকটা ডেট। এই রকম 17টা ডেট অতিক্রম করে 18তম দিনে অর্ডার এলো একটা অংশের। আমি যদি তোমার কাছে লুকিং ফরওয়ার্ড যে পরের অংশটা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিল্লিতে আমি দেখছিলাম বলছিলেন যে এটা থেকেই বোঝা যাচ্ছে যে পরের অংশের জয়ও নিশ্চিত। এটা কি বলা যায়? দেখুন, প্রথম কথা এইটা ঠিক 2022 বললে হবে না। লড়াইটা 16-17 যখন প্রথম ওনারা সেটে গিয়ে মামলা করলো, সেইখান থেকে আজকে এই হাল। এইবার আজকের রায়তে শুধুমাত্র যে আমরা বলছি 25% দিয়ে দিতে হবে বকেয়া, সেটা ভাবলে কিন্তু হবে না। এইটা ভাবতে হবে যে এই রায়ের মাধ্যমে কি কি হলো। এক, ডিএ আমার অধিকার, এটা এস্টাবলিশড। দ্বিতীয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে। তৃতীয়, যদি খেয়াল করবেন হিয়ারিংয়ের সময় মহামান্য বিচারপতিরা বলেছেন আপনি 2009-এর রোপাতে মেনে নিয়েছেন, এআইসিপিআই অনুযায়ী দেবেন। তার মানে এইটা যখনই মান্যতা দিল, এটা আমার স্ট্যাটুটারি রাইট যে 2015-র 31শে ডিসেম্বর অবধি যা যা ডিফারেন্স হয়েছে সেই যে এরিয়ারটা বকেয়াটা তার 25% দিয়ে দেবেন। তার মানে যখনই ডিএ আমার অধিকার এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, তার মানে পরবর্তী যে শুনানি হবে সেখানেও বাকি 75% দিয়ে দিতে হবে এবং প্রেজেন্ট যে ডিএটা হবে সেটাও এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এবং এটা যদি হয় তাহলে পরবর্তী যে পে কমিশন, মানে 2019-এর যে পে কমিশন, সেইটাতে যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেইটার যে বকেয়া তারপরে সেটাও দিতে হবে। তাই এই যে দাদা যেটা বললেন যে সিলভার লাইনিংটা এখানেই, যেই মুহূর্তে এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলবে যে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, তার মানে 2019-এর রোপার পরে যেই বকেয়া ডিফারেন্সটা আসছে অটোমেটিক্যালি সেটাও দিয়ে দিতে হবে। আশা করব তখন আর আবার আমাদের করের টাকা দিয়ে আবার সেটা দেবে না বলে যেন আর মামলা না হয়। বেশ, সেটা অর্ণবের কাছে যাব। অর্ণব, আমি বলছি যে এই শিক্ষক শিক্ষিকারা
তাদের অভিযোগ ছিল যে রিভিউ পিটিশনে কেন দেরি হচ্ছে। আমি বলছি ডিএর ক্ষেত্রে সরকারি কর্মচারীদের এই অভিযোগ থাকবে না তো, যে রিভিউ পিটিশন ডিএ আটকানোর ক্ষেত্রে এত দ্রুত কেন হলো? না, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে সত্যি সত্যি যতটা মানে আমরা যতটা পিছিয়ে রয়েছি, যদি আমি কেন্দ্রীয় সরকারের হারের সঙ্গে বলি পিছিয়ে রয়েছি, সেই পরিমাণটা বিশাল, ঠিক কথা। কিন্তু এখন আমরা যেটা পরিষ্কার করে, আমি এখন এই মুহূর্তে যেটা জানতে পারলাম, এখনো পুরোটা জানি না, কিন্তু মানে সুদীপ্তবাবু যেটা বললেন বা সংকেতবাবু যেটা বললেন সেটা হচ্ছে যে এটা যে বকেয়া ছিল 15 পর্যন্ত তার একটা অংশ দেওয়া হবে। এটা তার মানে এখন 18% যেটা রয়েছে সেই 18%টা এক্ষুনি এটা বেড়ে আরো 25% বেড়ে যাচ্ছে বা এরকম কিছু হচ্ছে না এই মুহূর্তে, হয়তো পরে বাড়বে এরকম। তো অবশ্যই যে কোনো একজন সরকারি মানে মাইনে যে পায় হিসেবে আমি নিশ্চিত খুশি যদি এটা হয়। কিন্তু আমি এখানে একটা কথা বলবো সন্ধ্যা, সেটা হচ্ছে বারবার তুমি তো অফিস অফ প্রফিটে পড়ে গেলে, যে জন্য আমি বিশ্বনাথের কাছে যাবো না। ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা হচ্ছে যে 2011 সালে এই সরকার আসার পর থেকে 2012 সাল থেকে একটা মাত্র বছর 2023 যে বছর দিয়ে দেওয়া হয়নি, প্রতি বছরই দিয়ে দেওয়া হয়েছে, জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হয়েছে এবং নর্মাল কোর্সে জুলাই মাসে 1 তারিখে আমরা যে ইনক্রিমেন্টটা পাই সেটা কিন্তু চলে এসেছে। এক বছর শুধু 23 সালে দেওয়া হয়নি। এবং আমার একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে এই যে জিনিসটা চলেছে তার একটা বড় কারণ ছিল হচ্ছে এই যে এই সরকার আসবার পর যে ফোকাসের জায়গাটা, অর্থাৎ অর্থনৈতিক যে ফোকাসের জায়গাটা বা সরকারি প্রকল্পের যে ফোকাসের জায়গাটা, সেই ফোকাসের জায়গাটা ছিল হচ্ছে 94টা প্রকল্প পশ্চিমবাংলায় চলছে, রাজ্য বাজেটের 49% মহিলাদের জন্য। হ্যাঁ ঠিক, দুর্গাপূজার সময় ক্লাবকে টাকা দেয়া, দুর্গাপূজার সময় ক্লাবকে টাকা দেওয়া, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, মুয়াজ্জিম ভাতা, আমি সমর্থন করি। তার কারণ দুর্গাপূজা একটা চাকরি গেছে তাদের ভাতা, যেমন আমি অনবের সঙ্গে একমত যে দেখুন দীঘার মন্দির রয়েছে, আমি দীঘা গেলে ওই মন্দিরে যাব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের করের টাকায় মন্দির হবে কিনা। আমার প্রশ্ন হচ্ছে প্রায়োরিটি, যেমন একই সঙ্গে কন্যাশ্রী 2 হাত তুলে আমরা সমর্থন করি, যেমন একই সঙ্গে স্বাস্থ্যসাথী 2 হাত তুলে সমর্থন করি, কিন্তু আমার না রাজনৈতিক দলের বক্তব্য তারা দেবে, কিন্তু আমার বক্তব্য যে যেখানে পুজোর সময় বাড়তি টাকা অথবা গণতান্ত্রিক দেশে কোনো একটি ধর্মকে, যে কোনো ধর্ম হোক, সেখানে ট্যাক্স পেয়ারের টাকা দেওয়া যায় কিনা। কিন্তু এসব দিয়েও যদি দেয়াটা অন্য কৃতিত্ব নিলে, আমার কৃতিত্ব দিতে অসুবিধা নেই যে কোনো বছর দিয়ে ড্রপ হয়নি। আমার বক্তব্য যে ডিএ ড্রপ হবে কেন, এই তো আবার প্রমাণিত হয়ে গেল বারবার, মানে স্যাট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যে ডিএ দয়ার দান নয়, ডিএ ন্যায্য অধিকার কর্মচারীদের। খুব দ্রুত একবার অনেকক্ষণ ধরে শুভমাতা হাত তুলে আছে। মূল যে বক্তব্যটা হচ্ছে আবার তো সেই ঐকিক নিয়মের অঙ্ক, মানে কত ডিএ বাড়া উচিত ছিল বা কি ধরনের। মূল যে কথাটা হচ্ছে যেটা বুঝতে হবে, ঠিক লক্ষ্মীর ভান্ডার বা স্বাস্থ্যসাথী এগুলো কি আটকে যাচ্ছে ডিএর টাকাটা না দেওয়ার জন্য? এটা তো পরিষ্কারভাবে বুঝতে হবে, এটা তাদের বলতে হবে। এবং বাকি বলতে হবে যে পুরোহিত বা মুয়াজ্জিম ভাতা বা জগন্নাথ মন্দির, দুর্গাপুজোর টাকা, খেলা মেলা, এগুলো যেগুলো ওনারা করছেন, যেগুলোর প্রয়োজনীয়তা নেই, তার থেকে কি সরকারি অঙ্কটা জানতে চাইছি। এইখানে একটা যুক্তিটা দিচ্ছে তৃণমূল কংগ্রেস এটা চাইছে, সেটা হচ্ছে সরকারি ব্যবস্থা ভাঙতে চাইছে। গোটা ভারতবর্ষের মধ্যে 2টো রাজ্য, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা ত্রিপুরা, এই পরিমাণ শিক্ষক তারা হচ্ছে গ্র্যান্টিং এই আওতায় আমি বলছি আমি অর্ণবের আর্গুমেন্টে যাবই না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্গুমেন্টে যাব। সেটা হলো এই মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে সরাসরি বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ আনলেন যে ডিএ দিতে পারছে না এই সরকার, যে সরকার ডিএ দিতে পারছে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডিএ না দিয়ে বছরকে বছর বঞ্চনা করছে মানুষকে। যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সময় বলছে বামফ্রন্ট সরকারের এখতিয়ার নেই ক্ষমতায় থাকার, কারণ সেই সরকার ডিএ দিতে পারছে না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিনের পর দিন তার সরকারি কর্মচারীদেরকে ডিএ না দিয়ে বঞ্চিত করে রেখেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাবি করে যে কন্যাশ্রীতে আমি 1 নম্বর, খেলাশ্রীতে 2 নম্বর, এগুলো তো সব রাজ্য সরকারি কর্মচারীরাই
পালন করে, রূপায়ণ করে। আপনার কর্মচারীকে আপনি বঞ্চিত করছেন, আপনার কর্মচারীকে দিনের পর দিন বঞ্চিত করছেন। কি কারণে আপনি 250 কোটি টাকা দিয়ে দীঘার মন্দির তৈরি করলেন? সেটা প্রায়োরিটি ছিল নাকি সরকার পরিচালনাটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল? আপনি পুরোহিত ভাতা দিচ্ছেন, আপনি মুয়াজ্জিম ভাতা দিচ্ছেন, ইমাম ভাতা দিচ্ছেন, আপনার অগ্রাধিকার কি? আপনি সবসময় খেলা মেলাকে প্রায়োরিটি দিয়ে টাকা কোটি কোটি টাকা ব্যয় করছেন শুধুমাত্র লয়ার। আমি আপনাকে বলছি ডিএ মামলা বছরকে বছর যে চলছে, কত লক্ষ টাকা শুধু লয়ারদের মনুষ্যদের দিয়েছে আপনি, আবার আপনার টাকা দিয়ে লয়ারকে পে করেছে দিনের পর দিন, কোষাগারের থেকে টাকা আপনি 9-6 করে দেখুন। মমতা ব্যানার্জি একটা জিনিস বলে, আমার মতো যারা অঙ্কে খারাপ তারা এতক্ষণ প্রশ্ন নিশ্চয়ই তাদের মনে উঠছে যে অর্ণব তো সঠিকভাবে বলেছে যে বছরে একবার ডিএ হলে সেটা বকেয়া হলো কেন? এই জন্য হলো তার কারণ কেন্দ্র সরকার তো দুবার করে দেয়। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন সমব্যথী থেকেও টাকা নিতে হবে, অর্থাৎ তিনি প্রকল্প বলছেন না, যত বেশি প্রকল্প তত বেশি কাটমানি। এটা গভর্নমেন্টের কোষাগার করুক, কিন্তু তৃণমূলের ইকোনমি ওই কাটমানি থেকে হয়। সেই জন্য যে রূপশ্রী কন্যাশ্রী যা বলছেন না, ওই সমব্যথী থেকেও টাকা নিতে হবে, ওই যে বাংলা আবাস থেকেও টাকা নিতে হবে, ওটা হচ্ছে তৃণমূলের ইকোনমি। একটাই আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে দেখুন 1% হতে পারে কিংবা 0.1% হতে পারে, কিন্তু এই সরকারি কর্মচারীরা এই সিস্টেমটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়েই তো চালাচ্ছেন। আমি বলছি যে কেন অন্য কোনো অজুহাতে তারা বঞ্চিত হবেন? আমার আর্গুমেন্ট খুব পরিষ্কার, তার কারণ তারা সরকারের সিস্টেমটা চালাচ্ছেন, সরকারের হয়ে কাজ করছেন। ভাবুন এই সরকার এতটাই উদার, আমি অর্ণব খুশি হবে এই বাক্যটা শুনলে, যে এতটাই উদার যে সরকারের অংশ নয়, যে শুধু ভোট দেয় 5 বছর অন্তর, তাকে আমি নানা রকম উপঢৌকন, কেউ অর্থনীতিবিদরা সমালোচনা করতে পারেন রোল পলিটিক্স, আরেক দল অর্থনীতিবিদ বলতে পারেন হ্যাঁ ডিরেক্ট হাতে পয়সা দেওয়ার প্রয়োজন আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু যে সরকারের অংশ নয় সে বাড়ি বসে প্রতি মাসে একটা টাকা পাচ্ছে, তাহলে যে এই সরকারের হয়ে কাজ করছে সে তার ন্যায্য অধিকারটা পাবে না? আর্গুমেন্টটা এইখানে, মানবেন? বলি একটু 1 মিনিট। সেটা হচ্ছে অর্ণবদার এই কথাটা দাঁড়ায় না যে ওই যে এটা অ্যাকচুয়ালি খুব সিস্টেমেটিক ওয়েতে মাননীয় শিক্ষক মশাইদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া। তার কারণ হচ্ছে টোটাল কত, হ্যাঁ অন্য রাজ্যে এডেড টিচাররা পাচ্ছে না, সেখানে ধরুন তামিলনাড়ু আমাদের মতো একটা রাজ্য, আমাদের 42 জন সাংসদের 39 জন সাংসদ, তামিলনাড়ুতে টোটাল স্টেট এক্সচেকার থেকে বেতন পাওয়া মানুষ, সে টিচার হতে পারে কর্মচারী হতে পারে, সংখ্যাটা অ্যারাউন্ড 10 লাখ স্যাংশন স্ট্রেংথ। আমাদের রাজ্যে টোটাল গ্রান্টিন এডে যারা পাচ্ছে তারা এবং আমরা মিলিয়ে সংখ্যাটা কত? 10 লাখ। তাহলে ওই রাজ্যগুলো যদি ওই সংখ্যাটা দিতে পারে। আমি কতগুলো কথা বলি, আমি ভেবেছিলাম যে অর্ণবদা কথাটা বলাই শুরু করবেন এই বলে যে এই ডিএ আমি নিজে ব্যক্তিগতভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, আমার চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালাচ্ছেন, আমি 1% প্রিভিলেজের মধ্যে হতে চাই না। আমি আমার ঘৃণা, আমি এবং আমার সঙ্গে সঙ্গে সুমন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও যে মহাপুরুষদেরকে আমরা দেখি, আমরা প্রতিবাদ করছি, আমরা রিজেক্ট করছি, বললেন না। দ্বিতীয় কথা আমি বলছি যে ঠিক 1% মানুষ হচ্ছে সরকারি কর্মচারী। এখানে আমি জানিয়ে রাখি স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গ সরকারকে 14.5 লক্ষ শ্রমিক কর্মচারীকে ডিএ দিতে হতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন দিতে হয় 9.5 লাখের আশপাশে, তার মধ্যেও অর্ধেকের চাকরি ছাঁটাই হয়ে যাচ্ছে। 3 নম্বর কথা আমি বলছি, আচ্ছা যদি এই অংশটা 1% হয়ে থাকে তাহলে আমাদের রাজ্যের মন্ত্রী জনসংখ্যার কত পার্সেন্ট? প্রশ্নটা আমি এই কারণে করছি, বামফ্রন্ট সরকারের আমলে মন্ত্রীদের মাইনে ছিল 7,500 টাকা, এখন সেটা 2.25 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কিন্তু। এবং আমার শেষ কথা হচ্ছে এরা এই যে একটা নোংরা কম্পিটিশানে আনতে চাইছে ডিএ বনাম সরকারি প্রকল্প, আমরা বলছি সরকারকে ডিএও দিতে হবে, সরকারকে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বেকার ভাতা দিতে হবে, সরকার দিতে পারবে না ইমাম ভাতা এবং মন্দিরের টাকা, সোজা বাংলা কথা। অন্তত 4টে রাজ্যে ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা রয়েছে, এরকম রাজ্য রয়েছে যে রাজ্য মানে বিজেপির সঙ্গে জোটে রয়েছে, এরকম রাজ্য রয়েছে। আমি 200% তোমার সঙ্গে একমত। না না আমি বলছি, আমি অর্ণব একদম সঠিক কথা বলছে, 200% একমত। তার কারণ ভারতবর্ষের এখন ট্রেন্ডই তো যে পয়সা দিয়ে ভোট কেনা। আমি এই সমালোচনার সঙ্গে ওর সঙ্গে একমত হলাম। আমি বলছি সুমনদা, এই যে পয়সা দিয়ে ভোট কেনা আপনি বললেন, এটা একটা মত। আমি বলছি এই মতটার বাইরেও তো মত রয়েছে না, নিশ্চয়ই ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরি করা এবং মানুষের হাতে টাকা তুলে দেওয়া। আমি মনে করি তোমার লম্বা প্রকল্প লিস্টে একদম আমি এই লিস্টে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী ঐতিহাসিক প্রকল্প, কিন্তু আমি বলছি এটা কোনোভাবে দাঁড়িপাল্লায় দুটো দিকে আসবে। আমি নজরুল্লাহ যে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা যে কথা বলছেন না, আমাদের হাইকোর্টে যে মামলা হয়েছিল তাতে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা বাতিল হয়েছিল আপনারা জানেন, কিন্তু আমাদের এখানে যে পুজো করার জন্য টাকা দেয়া বা এই যে এখানে দীঘাতে মন্দির হলো, আমি বলছি এটা সংবিধান বিরোধী। কেন? সংবিধানের 27 নম্বর ধারা দেখুন,
সেখানে বলা আছে যে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্ম আচরণ করার জন্য আমার কাছে ট্যাক্স নেওয়া যাবে না। তাহলে এর থেকে করোলারি যে আমি যে ট্যাক্স দিচ্ছি সেই টাকা দিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মের জন্য টাকা খরচ করা যাবে না। জগন্নাথ মন্দিরে করা যায় না, পুজোতেও টাকা দেওয়া যায় না। আইনের জায়গা রেখেছে, দেখবেন সব জায়গায় মমতা ব্যানার্জির ছবি থাকে, সেভ ড্রাইভ সেভ লাইফ লেখে, ওটা পুলিশের বাজেট থেকে যায়। ওটা দেখাচ্ছে যে ওটা ক্যাম্পেইন হচ্ছে, ওটা পুজোকইভাবে দিচ্ছেন, ওটা ক্যাম্পেইন হচ্ছে। আমি বলছি দিনের শেষে সমস্ত জনমুখী প্রকল্প অবশ্যই থাকুক, কিন্তু তার পাশাপাশি দাঁড়িপাল্লায় যারা রাজ্য সরকারের হয়ে কাজ করেন তাদের ন্যায্য পাওনা থেকে, বারবার আদালত স্বীকৃত ন্যায্য পাওনা থেকে তারা যেন বঞ্চিত না হন। এই কথা বলতেই হবে। তারা সরকারের হয়েই তো কাজটা করছেন, এই গোটা সিস্টেমটাকে চালাচ্ছেন। আবার তাদের অভিনন্দন। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা এই রাজনৈতিক বিতর্কটা নিয়ে। এই দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কটা আপনাদের সামনে রাখবো। ফিরে এসে অবশ্যই দেখাবো এই আন্দোলনের ইতিহাসটা। দিয়ে পান বা না পান, ইতিহাসটা মিস করবেন না। প্রথম প্রতিবেদন। সরকারের প্রতি এইটাই বার্তা, এই ঘেউ ঘেউ করা প্রাণীগুলো কিন্তু জেগে উঠেছে। এরপর সাবধান, কামড়ালে জলাতঙ্ক। ডিএ কি সরকারের দয়ার দান, না ডিএ সরকারি কর্মচারীদের অধিকার? বঙ্গে এ নিয়ে বিতর্ক বহুদিনের। 2017 সালের 7 সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 15% ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপরেই তার মুখে শোনা যায় ঘেউ ঘেউ শব্দ। এবারে জানুয়ারি মাসে আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করতে পেরেছি বলে এবার আপনারা 15% ডিএ বাড়বে। ঘেউ ঘেউ ফেউ ফেউ করে লাভ নেই। আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় পাই না, আমি জানি কোথায় কি করতে হবে। শুক্রবার সুপ্রিম কোর্ট যখন বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল, তখন প্রায় 8 বছর আগে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে টেনে আক্রমণের পথে হেঁটেছে সরকারি কর্মী সংগঠনের একাংশ। রাজ্য সরকার যেটা বলেছিল যে ঘেউ ঘেউ করবে না, ঘেউ ঘেউ করবে না, যখন দেব আমার ইচ্ছে হলে দেব, না হলে দেব না। আজকে প্রতিষ্ঠা হয়েছে ডিএটা সরকারি কর্মচারীদের অধিকার, আর সরকারি কর্মচারীরা সারমেয় নয়। এখানে রাজ্য সরকার অন্যায়ভাবে আটকে রেখেছে, সেটা আজকে সপাটে একটা চড় পড়েছে রাজ্য সরকারের গালে। এর আগে কলকাতা হাইকোর্ট দুবার এবং মহামান্য সুপ্রিম কোর্ট একবার এই দাম্ভিক ফ্যাসিস্ট শাসকের গালে চপেটাঘাত করলেন যে শ্রমিক কর্মচারীদের কোনো অধিকার তুমি কেড়ে নিতে পারো না। মুখ্যমন্ত্রীর পুরনো মন্তব্য টেনে আক্রমণে নেমেছে বিরোধীরাও। এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে মনে করেন আগেকার দিনের সম্রাট রাজাদের মতো, যে কারণে 50 কিলোমিটার দূরে তিনি হেলিকপ্টার চড়ে যান, আর ডিএ পয়সা দেওয়ার মতো অর্থ তার হাতে নাকি নেই। এই রাজ্যে সরকারি চাকরি, সেই চাকরি বিক্রি করছে, সেই চাকরির বিনিময়ে ঘুষ নিচ্ছে ওর মন্ত্রিসভার সদস্য। এত বড় অপরাধী একটা সরকার, তার কাছ থেকে আপনি আর কি আশা করেন? কর্মচারী যেখানে খুশি আমরাও তাদের পাশে আছি। আমার নেত্রী কর্মচারী দরদি, উনি কর্মচারী বিরোধী নন। মুখ্যমন্ত্রীর বিতর্ক মন্তব্যের 3 দিন পর ডিএ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রে বলেছিলেন, এই ধরনের শব্দবন্ধ প্রয়োগ করা দুর্ভাগ্যজনক। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ডিএ দয়ার দান নাকি ন্যায্য অধিকার, এই মূল আর্গুমেন্টে একটার পর একটা আদালতে, স্যাট, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় কর্মীদের পক্ষে অর্থাৎ ডিএ দেওয়ার পক্ষে রায় এসেছে। সুপ্রিম কোর্টের দীর্ঘ 17টা শুনানির পর আজ 18তম শুনানির দিন। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিলেন মাননীয় বিচারপতিরা যে 3 মাসের মধ্যে বকেয়া ডিএর 25% রাজ্যকে দিতেই হবে। পরের প্রতিবেদন। ডিএ মামলায় স্যাট এবং কলকাতা হাইকোর্টে আগেই ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার। এবার সেই মামলাতেই সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল তারা। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম। এই বকেয়া ডিএ আদায় করতে কম কাঠখড় পোড়াতে হয়নি মামলাকারীদের, কারণ স্যাট থেকে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিলেও তাকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে গেছে তৃণমূল সরকার। 2017 ফেব্রুয়ারি মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট রায় দেয় ডিএ দয়ার দান। তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে 30 মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। 2018 সালের 31 আগস্ট ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ। যে জাজমেন্টটা কলকাতা হাইকোর্টের হয়েছিল
তার কারণ হচ্ছে পে কমিশন যে অ্যাডভাইস দেন সেই অ্যাডভাইস রাজ্য সরকার গ্রহণ করতেও পারে, নাও গ্রহণ করতে পারে। পে কমিশনের যে সাজেশন ছিল সেটা গ্রহণ করে নিয়েছিল, বাইন্ডিং হয়ে গেছিল, সেই জন্যেই রায় হয়েছিল যে এই বকেয়াটা দিতে হবে। আমার ডিভিশন বেঞ্চ দিয়েছিল। 2019 সালের 26শে জুলাই স্যাট নির্দেশ দেয় 1 বছরের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের স্যাটের দ্বারস্থ হয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে স্যাট। তারপর রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়। 2022-এর 20শে মে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। এরপরই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। অবশেষে সেখানে বকেয়া ডিএর 25% দেওয়ার নির্দেশ মিলল। 17টা শুনানির পর 18তম শুনানিতে ডিএ নিয়ে অন্তর্বর্তী রায় দিল সর্বোচ্চ আদালত। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।